আসসালামু আলাইকুম। চলে এসেছি তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমাদের ভিডিওর বিষয় হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। সো এই মাইটোসিস কোষ বিভাজনে তাহলে আমরা চলে যাই, আমরা পড়াটা শুরু করি। কিন্তু পড়াটা শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটা শেষে দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো চলো আমাদের পড়া ফিরে যাই। এখানে দেখা যাচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। সো মাইটোসিস কোষ বিভাজন জানার আগে তোমরা অবশ্যই জানো যে কোষ বিভাজন কাকে বলে এবং কোষ বিভাজন কত প্রকার। তোমরা অবশ্যই এটা জানো। তোমরা জানো যে কোষ বিভাজন 3 প্রকার, তার মধ্যে মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে একটি এবং এই মাইটোসিস কোষ বিভাজনকে ইকুয়েশনাল সেল ডিভিশন বা সমীকরণিক কোষ বিভাজন বলে। তো চলো তাহলে আমরা মাইটোসিস কোষের সংজ্ঞাটা জেনে নিই। সংজ্ঞাটা হচ্ছে এই যে কোষ বিভাজনে অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা এবং মাতৃকোষে ক্রোমোজোমের সংখ্যা সমান থাকে সেই কোষ বিভাজনকে সমীকরণিক কোষ বিভাজন বা মাইটোসিস কোষ বিভাজন বা ইকুয়েশনাল সেল ডিভিশন বলে। তো এখন যদি তোমাদের এখানে প্রশ্ন আসে যে মাইটোসিস কোষ বিভাজনকে কেন সমীকরণিক কোষ বিভাজন বা ইকুয়েশনাল সেল ডিভিশন বলে, তখন তোমরা এভাবে উত্তর দিবে যে আমরা জানি যে মাইটোসিস কোষ বিভাজনে অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা এবং মাতৃকোষে ক্রোমোজোমের সংখ্যা সমান থাকে, সেহেতু এই মাইটোসিস কোষ বিভাজনকে সমীকরণিক কোষ বিভাজন বা ইকুয়েশনাল সেল ডিভিশন বলে। আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো। তো এখানে মাইটোসিস কোষ বিভাজনের 5টি ধাপ রয়েছে। 1 নম্বরে আছে প্রোফেজ, 2 নম্বরে আছে প্রোমেটাফেজ, 3 নম্বরে মেটাফেজ, 4 নম্বরে অ্যানাফেজ এবং 5 নম্বরে আছে টেলোফেজ। তো চলো এখন আমরা তাহলে প্রোফেজ নিয়ে আলোচনা করি। তো তোমাদের প্রোফেজ ধাপটি বোঝার সুবিধার্থে আমি এখানে চিত্র এঁকে নিয়েছি এবং প্রোফেজ ধাপের বিভিন্ন অংশগুলো আমি চিহ্নিত করে নিয়েছি। এই দেখতে পাচ্ছ এখানে নিউক্লিয় পর্দা, এই যে এখানে উদ্ভিদ কোষটা রয়েছে। তোমরা এই জিনিসটা মনে রাখবে যে মাইটোসিস কোষ বিভাজন উদ্ভিদ দেহ কোষে ঘটে, প্রাণী দেহ কোষেও ঘটে। তো আমি এখানে শুধু উদ্ভিদ কোষের চিত্রটা এঁকেছি, তোমরা চাইলে প্রাণী কোষের চিত্রটি তোমাদের বইয়ে দেখে নিতে পারো কিংবা এঁকে নিতে পারো, সেটা তোমাদের সুবিধার্থে। তো এখানে উদ্ভিদ কোষে যে কোষটা, এই কোষের যে বাইরে যে পর্দাটা রয়েছে, এই পর্দাটাকে বলে নিউক্লিয় পর্দা। তো বুঝতে পেরেছো, নিউক্লিয় পর্দা। এবং যে এখানে কালো হয়ে যে বস্তুটি আছে, ঘন হয়ে কালো হয়ে যে বস্তুটি আছে, এটাকে বলা হয় নিউক্লিওলাস। এবং যে আঁকা বাঁকা সুতার মতো অসংখ্য জিনিস দেখতে পাচ্ছ, এটাকে বলে ক্রোমোজোম। এই যে নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস, ক্রোমোজোম, এই 3টি বিষয় মিলে হচ্ছে নিউক্লিয়াস। সো আমরা এই বিষয়টিকে এই জিনিসটাকে বলবো নিউক্লিয়াস। এবং নিউক্লিয়াসে 3টি জিনিস থাকে, মানে প্রবেশ ধাপে 3টি জিনিস আছে, নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস, ক্রোমোজোম। সেখানে আমরা এখন আলোচনা করব যে এই প্রবেশ থেকে নিউক্লিয় পর্দা কেমন থাকে, নিউক্লিওলাস কেমন থাকে, ক্রোমোজোম কেমন থাকে এবং পরবর্তী ধাপে কি করতে পারে এগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। সো প্রবেশ ধাপে প্রথমে এটা মনে রাখতে হবে যে প্রবেশ ধাপটি হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে বড় ধাপ, দীর্ঘস্থায়ী ধাপ, কিংবা তোমরা বলতে পারো যে প্রথম ধাপ। প্রবেশটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের প্রথম ধাপ এবং প্রথম ধাপে নিউক্লিয়াসটি আকারে অনেক বড় হয়। তো দেখতে পাচ্ছ এই নিউক্লিয়াসটি আকারে অনেক বড় হবে এবং পরবর্তী ধাপগুলোতে এসে নিউক্লিয়াসটি ছোট হতে পারে। তো প্রবেশ ধাপে প্রথমত যেটা ঘটবে, প্রবেশ ধাপে যে নিউক্লিয়াসটি আছে এই নিউক্লিয়াসটি আকারে অনেক বড় হবে। নিউক্লিয়াসটি আকারে অনেক বড় হবে, এটা হচ্ছে প্রবেশ ধাপের সবচেয়ে মেইন বিষয়, এটা মনে রাখবে। সেটা আমরা পয়েন্ট আউট করে নিই। তো এখানে আমি পুরো লাইনটা লিখিনি, শুধু লিখেছি নিউক্লিয়াসটি বড় হবে। এখানে আমি কিওয়ার্ডটুকু লিখলাম। সো দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে যে নিউক্লিয়াসটি আছে এবং এই নিউক্লিয়াসে পানি বিয়োজনের ফলে নিউক্লিয়ার জালিকা ভেঙে যাবে। এই যে নিউক্লিয়াসটি দেখছো, এই নিউক্লিয়াসের বাইরে একটি নিউক্লিয়ার জালিকা থাকবে, যেটা প্রথম পর্যায়ে থাকবে। নিউক্লিয়ার জালিকা থাকবে এবং পানি বিয়োজনের ফলে, বিয়োজন বলতে আমরা কি বুঝি, বের হয়ে যাওয়া। সো পানি বিয়োজনের ফলে পানি বের হয়ে যাবে এবং পানি বিয়োজনের ফলে নিউক্লিয়ার জালিকাটি ভেঙে যাবে। সো এটা আমরা লিখে নিই। এখানে আমি 2 নম্বর পয়েন্টটাও লিখে নিয়েছি, কিওয়ার্ডটা লিখে নিয়েছি, পানি বিয়োজন ঘটবে, এটা তোমরা বুঝে নিয়েছো। তারপর 3 নম্বর পয়েন্টটা হচ্ছে যে এখানে যে ক্রোমোজোমগুলো থাকবে, তোমরা দেখতে পাবে, সুস্পষ্টভাবে ক্রোমোজোমগুলো দেখতে পাবে, সুস্পষ্টভাবে দেখা যাবে এবং যে এই ক্রোমোজোমগুলো খাটো এবং মোটা হবে। সো এটা আমরা লিখে নিই।
মোটা হবে। আমরা 4 নম্বর পয়েন্টটা দেখে নিই। 4 নম্বর পয়েন্টটা হচ্ছে এই যে মানে এবং এই যে ক্রোমোজোমগুলো দেখছো, এই হচ্ছে আঁকা বাঁকা ক্রোমোজোমগুলো দেখছো, ক্রোমোজোমের মাঝে একটা সেন্ট্রোমিয়ার আছে। এখন তোমরা যারা এখন কেউ কেউ বলবে যে আমি ক্রোমোজোম চিনি না, এখন তোমাকে আমি ক্লাসের মধ্যে তো ক্রোমোজোম চিনাতে পারবো না। তো তোমরা যারা যারা ক্রোমোজোম চিনো না, সেন্ট্রোমিয়ার চিনো না, তারা অবশ্যই কমেন্ট করবে, আমি তার ভিডিও একটি দিয়ে দেবো তোমাদের জন্য। তো এখানে যে ক্রোমোজোমটা আছে, সেই ক্রোমোজোমের ভিতরে এখানে মধ্যখানে সেন্ট্রোমিয়ার আছে এবং এই ক্রোমোজোমটা লম্বালম্বিভাবে বিভক্ত হবে। ক্রোমোজোমটা খাটো মোটা এবং লম্বালম্বিভাবে বিভক্ত হবে এবং লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে দুইটি ক্রোমোজোম গঠন করবে। এভাবে করে দুইটি ক্রোমোজোম গঠন করবে এবং দুইটি ক্রোমোজোমে একটি করে সেন্ট্রোমিয়ার থাকবে। এখন তোমাদের মনে প্রশ্ন জাগবে, এই যে দুইটি ক্রোমোজোম বিভক্ত হলো, এটাকে আমরা ক্রোমোজোমই বলবো নাকি অন্য কোনো নামে ডাকবো? তখন এটাকে আমরা বলবো যে ক্রোমাটিড। যখন ক্রোমোজোম ছিল, যখন একটি ছিল তখন এটা হচ্ছে ক্রোমোজোম, আর যখন দুইটি মানে বিভক্ত হয়ে গেল, দুই ভাগে বিভক্ত হয়ে গেল, তখন আমরা এটাকে বলবো ক্রোমাটিড এবং প্রত্যেকটা ক্রোমাটিডে একটি করে সেন্ট্রোমিয়ার থাকবে। তো এই বিষয়টা আমরা লিখে নিই। তো এখানে আমরা লিখে নিয়েছি যে ক্রোমোজোম দুভাগে বিভক্ত হবে এবং ক্রোমাটিড গঠন করবে। তাহলে তোমরা বুঝতে পেরেছো। চলো আবার আমরা এটাকে ভালোভাবে রিভিশন করে নিই। এই প্রোফেজ ধাপে নিউক্লিয়াসটি আকারে অনেক বড় হবে এবং পানি বিয়োজন হবে এবং ক্রোমোজোমগুলো খাটো মোটা হবে এবং ক্রোমোজোমগুলো দুভাগে বিভক্ত হবে এবং দুই ভাগে যে বিভক্ত হবে তার প্রত্যেকটা ভাগকে ক্রোমাটিড বলবে এবং প্রত্যেকটা ক্রোমাটিডে একটি করে সেন্ট্রোমিয়ার থাকবে। আশা করছি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। তো চলো আমরা এই পরের ধাপ ক্রোমেটাফিলে চলে যাই। আমি এখানে ক্রোমেটাফিল ধাপে চিত্রটা এঁকে নিয়েছি এবং তোমরা এখানে যে মানে বিষয়গুলো চিহ্নিত করে নিয়েছি, এক হচ্ছে মেরু অঞ্চল, স্পিন্ডল যন্ত্র, লুপ্তপ্রায় নিউক্লিয়াস আর লুপ্তপ্রায় নিউক্লিয়ার মেমব্রেন। তো এখানে প্রথম বৈশিষ্ট্য আমরা কি বলতে পারি? প্রথম বৈশিষ্ট্য আমরা বলতে পারি যে প্রোফেজ ধাপে যে মানে ক্রোমোজোমগুলো ছিল, সেই ক্রোমোজোমগুলো খাটো ও মোটা ছিল, কিন্তু এই প্রোমেটাফেজ ধাপে তার চাইতেও খাটো মোটা হবে। এভাবে তোমরা বুঝতে পেরেছো যে মানে যে ক্রোমোজোমগুলো ছিল, ওই ক্রোমোজোমগুলো আরো খাটো ও মোটা হবে। এই বিষয়টা আমরা লিখে নিই। দেখো আমরা লিখে নিয়েছি যে এই প্রোমেটাফেজ ধাপে ক্রোমোজোম আরো খাটো আর মোটা হবে। সো ক্রোমোজোম আরো খাটো ও মোটা হবে। সো এবার 2 নম্বর বিষয়টা হচ্ছে স্পিন্ডল যন্ত্র আর মেরু অঞ্চল। আগে তোমরা প্রোফেজ ধাপে দেখেছিলে যে এরকম কোন স্পিন্ডল যন্ত্রের আবির্ভাব ঘটেনি। এই যে দেখতে পাচ্ছ, এই যে দুই পাশে যে আঁকাবাঁকা দাগটা, দুই পাশে অসংখ্য আঁকাবাঁকা দাগ আছে, এই আঁকাবাঁকা দাগটাকে বলছি আমরা স্পিন্ডল যন্ত্র। এবং এই স্পিন্ডল যন্ত্রের যে দুই পাশে দেখতে পাচ্ছ এখানে আর এখানে, এই দুইটা অঞ্চলকে বলছে মেরু অঞ্চল। সে আমরা এই বিষয়টার পয়েন্টটা কিভাবে লিখতে পারি যে মানে প্রোমেটাফেজ ধাপে স্পিন্ডল যন্ত্রের আবির্ভাব ঘটবে এবং স্পিন্ডল যন্ত্রের দুই পাশে অঞ্চলকে মেরু অঞ্চল বলা হবে। স্পিন্ডল যন্ত্রের আবির্ভাব ঘটবে আর দুই পাশে অঞ্চলকে মেরু অঞ্চল বলা হবে। চলো আমরা এটা লিখে নিই। এখানে আমি 2 আর 3 পয়েন্টে লিখে নিয়েছি স্পিন্ডল যন্ত্র আর মেরু অঞ্চল। তোমরা এটা বুঝে নেবে যে স্পিন্ডল যন্ত্রে আবির্ভাব ঘটবে আর মেরু অঞ্চল সৃষ্টি হবে। এবার আমরা 3 নম্বর পয়েন্টটা দেখে নিই। এই 3 আর 4 নম্বর পয়েন্টটা আমরা দেখে নিই। তো 4 নম্বর পয়েন্টটা এমন হবে যে মধ্যে একটা বিষুবীয় অঞ্চল তৈরি হবে। এই যে স্পিন্ডল যন্ত্র, এই স্পিন্ডল যন্ত্রের মধ্যভাগে এই যে মেরু অঞ্চলের মধ্যবর্তী অঞ্চলটা দেখতে পাচ্ছ, এই মধ্যবর্তী অঞ্চলকে বিষুবীয় অঞ্চল বলে। এটা আমাদের রাখার প্রয়োজন নেই। এই ধাপটা আসবে তার পরবর্তী ধাপে মেটাফেজ ধাপে আসবে। সেটা আমরা জেনে নিলাম যে মেরু অঞ্চলের মধ্যবর্তী অঞ্চলকে বলে বিষুবীয় অঞ্চল। এবার তাহলে আমরা আগে কিছু দেখতে পাচ্ছি যে লুপ্ত নিউক্লিওলাস। আগে যে প্রোফেজ ধাপে যে নিউক্লিওলাস সৃষ্টি হয়েছিল, সেই নিউক্লিওলাস আস্তে আস্তে লুপ্ত হতে শুরু করবে, বিলুপ্ত হতে শুরু করবে এবং এই মানে নিউক্লিয়ার যে পর্দাটা, নিউক্লিয়ার মেমব্রেন, এই নিউক্লিয়ার মেমব্রেনও মানে বিলুপ্ত হতে শুরু করবে। তো 4 নম্বর পয়েন্টে আমরা কি লিখতে পারি যে মানে এই মানে প্রোমেটাফেজ ধাপে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয়ে যাবে, প্রায় বিলুপ্ত হয়ে যাবে, সরাসরি বিলুপ্ত হবে না। এটা আমরা লিখে নিই। এখানে আমি 4 আর 5 নম্বর মানে বিষয় পয়েন্ট দিয়ে লিখে নিয়েছি যে লুপ্তপ্রায় নিউক্লিয়াস এবং লুপ্তপ্রায় নিউক্লিয়ার মেমব্রেন। তো
আরেকবার রিভিউ করে নিই। প্রোমেটাফেজ ধাপে ক্রোমোজোম আরো খাটো ও মোটা হবে, স্পিন্ডল যন্ত্রে আবির্ভাব ঘটবে এবং মেরু অঞ্চল তৈরি হবে। এবং এই মেরু অঞ্চলে আমরা আরেকটা বিষয় যে বলেছিলাম যে মানে এর মধ্যভাগকে বিষুবীয় অঞ্চল বলে, সেটা মনে রাখবে। এবং তারপরে মানে বিষয়টি হচ্ছে লুপ্তপ্রায় নিউক্লিওলাস, মানে নিউক্লিয়াস প্রায় বিলুপ্ত হয়ে যাবে এবং তার সাথে সাথে নিউক্লিয়ার পর্দাও বিলুপ্ত হয়ে যাবে। তো এটা ছিল প্রোমেটাফেজের বিষয়। তো চলো আমরা এবার মেটাফেজ নিয়ে আলোচনা করি। তো চলো এবার আমরা মেটাফেজ নিয়ে আলোচনা করি। তো মেটাফেজে আমি চিত্র এঁকে নিয়েছি এখানে। এই মেটাফেজে আমরা যদি মানে প্রথম যে বৈশিষ্ট্যটা সেটা আমরা বলতে চাই যদি, তবে সেটা হচ্ছে যে এই ক্রোমোজোম গুলো সব চাইতে খাটো ও মোটা হবে। আমরা প্রথমে প্রোফেজ ধাপে দেখেছি যে ক্রোমোজোম শুধু খাটো ও মোটা হবে, এবং তার পরের ধাপ মেটাফেজে দেখেছি তার চাইতে আরো খাটো মোটা হবে। আবার এই মেটাফেজ ধাপে ক্রোমোজোম গুলো সব চাইতে খাটো ও মোটা হবে। সেটা আমরা লিখে নিই। এখানে আমরা প্রথম অংশটা দেখে নিলাম যে সবচেয়ে খাটো ও মোটা হবে, ক্রোমোজোম গুলো সবচেয়ে খাটো ও মোটা হবে। এবার 2 নম্বর পয়েন্টে যাই। 2 নম্বর পয়েন্টে আমরা কি বলতে পারি? এই যে স্পিন্ডল যন্ত্র, আমরা প্রোমেটাফেজ ধাপে দেখেছিলাম যে স্পিন্ডল যন্ত্র কিছু কিছু আবির্ভাব ঘটেছিল, কিন্তু পূর্ণ আবির্ভাব ঘটেনি। কিন্তু এই মেটাফেজ ধাপে স্পিন্ডল যন্ত্রের পূর্ণ আবির্ভাব ঘটবে, মানে স্পিন্ডল যন্ত্র পূর্ণভাবে গঠন হবে। এবং এই স্পিন্ডল যন্ত্রের যে বিষুবীয় অঞ্চল তোমরা দেখাচ্ছিলাম, এই যে বিষুবীয় অঞ্চল, ক্রোমোজোম গুলো বিষুবীয় অঞ্চলে চলে আসবে। তো 2 নম্বর পয়েন্ট আমরা কি দেখতে পারি? স্পিন্ডল যন্ত্রের পূর্ণ গঠন হবে এবং ক্রোমোজোম গুলো বিষুবীয় অঞ্চলে চলে আসবে। এখানে আমি লিখে নিয়েছি যে স্পিন্ডল যন্ত্রের পূর্ণ আবির্ভাব ঘটবে এবং ক্রোমোজোম বিষুবীয় অঞ্চলে আসবে। তো তোমরা এটা বুঝতে পেরেছো নিশ্চয়ই। তো আমরা যদি 4 নম্বর পয়েন্ট আবার লিখি, তাহলে আমরা কি লিখতে পারি? আমরা যে প্রোমেটাফেজ ধাপে দেখলাম যে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার পর্দা বিলুপ্ত প্রায় হয়েছিল, কিন্তু এই মেটাফেজ ধাপে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দার কোনো চিহ্ন নেই। তো আমরা এই 4 নম্বর বৈশিষ্ট্য লিখতে পারি যে মানে মেটাফেজ ধাপে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেনের মানে সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। সেটা আমরা লিখে নিই। এখানে আমরা লিখে নিয়েছি যে নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিয়াসের বিলুপ্তি। তো চলো আমরা আবার এটাকে রিভিউ করে নিই। মেটাফেজ ধাপে ক্রোমোজোম সবচাইতে খাটো ও মোটা হবে, স্পিন্ডল যন্ত্রের পূর্ণ আবির্ভাব ঘটবে এবং ক্রোমোজোম গুলো বিষুবীয় অঞ্চলে চলে আসবে। আর এই যে নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিয়াসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটবে। আসলে তোমরা এই মেটাফেজ ধাপটা বুঝতে পেরেছো। তো চলো তাহলে আমরা পরবর্তী ধাপ অ্যানাফেজে যাই। তো এবার আমরা অ্যানাফেজ নিয়ে আলোচনা করব। তো এখানে আমি অ্যানাফেজের চিত্র এঁকে নিয়েছি এবং তার বিভিন্ন বিষয়গুলো চিহ্নিত করে নিয়েছি। তো অ্যানাফেজ ধাপে কি ঘটবে? অ্যানাফেজ ধাপে এই যে প্রথমে যে ক্রোমোজোম গুলো ছিল এরকম আর তোমরা ঠিক ভালোভাবে এঁকে এরকম যে ক্রোমোজোম গুলো ছিল এবং ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার ছিল, এই ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার গুলো বিভক্ত হবে। আগে ক্রোমোজোম বিভক্ত হয়েছিল, এবার সেন্ট্রোমিয়ার বিভক্ত হবে এবং এই সেন্ট্রোমিয়ার বিভক্ত হওয়ার পরে অপত্য ক্রোমোজোম সৃষ্টি হবে। এরকম অপত্য ক্রোমোজোম সৃষ্টি হবে। দেখতে পাচ্ছি এরকম অপত্য ক্রোমোজোম সৃষ্টি হবে এবং অপত্য ক্রোমোজোম গুলো বিষুবীয় অঞ্চল থেকে, আগে যে আমরা মেটাফেজ ধাপে যে বিষুবীয় অঞ্চল সম্পর্কে জানলাম, এই যে এখানে বিষুবীয় অঞ্চল ছিল, এই বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে অগ্রসর হতে শুরু করবে। তো এটা আমরা কি বলতে পারি যে মানে অ্যানাফেজ ধাপে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার গুলো বিভক্ত হবে এবং বিভক্ত হয়ে অপত্য ক্রোমোজোম সৃষ্টি করবে এবং অপত্য ক্রোমোজোম গুলো বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে অগ্রসর হতে শুরু করবে। চলো আমরা এটা লিখে ফেলি। এখানে আমি লিখে নিয়েছি যে অপত্য ক্রোমোজোম সৃষ্টি হবে এবং অপত্য ক্রোমোজোম গুলো মেরু অঞ্চলের দিকে যেতে শুরু করবে। সেখানে আমরা 3 নম্বরে কি লিখতে পারি? 3 নম্বরে লিখতে পারি এই যে অপত্য ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার গুলো, এই অপত্য ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার গুলো মেরু অঞ্চলের দিকে অগ্রগামী হতে থাকবে এবং যে ক্রোমাটিড গুলো আছে, এই যে এরকম যে বাহুগুলো আছে কিংবা ক্রোমাটিড গুলো আছে, সেগুলো অনুগামী হয়ে থাকবে। তো মানে এই যে মানে অগ্রগামী এই যে সেন্ট্রোমিয়ার গুলো মেরু অঞ্চলের দিকে শুরু করেছে। দেখতে পাচ্ছেন এই চিত্রে
সেন্ট্রোমিয়ারগুলো মেরু অঞ্চলের দিকে অগ্রগামী হচ্ছে, কিন্তু কিন্তু এই যে বাহুগুলো কিংবা ক্রোমাটিডগুলো এগুলো কিন্তু নিজ অবস্থানে থাকছে, এগুলো কিন্তু মেরু অঞ্চলের দিকে যাচ্ছে না, এগুলো অনুগামী হয়ে থাকছে। সো এখানে আমরা 3 নম্বর পয়েন্টে বলতে পারি যে মানে অ্যানাফেজ ধাপে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারগুলো মেরু অঞ্চলের দিকে অগ্রগামী হতে থাকবে এবং বাহুগুলো অনুগামী হতে থাকবে। আমরা লিখে নিই, এখানে আমরা লিখে নিলাম যে সেন্ট্রোমিয়ার অগ্রগামী এবং বাহুগুলো হচ্ছে অনুগামী। এবার 5 নম্বর পয়েন্টে কি লিখতে পারি, আমরা যে মানে মেটাফেজ ধাপে যে দেখলাম যে মানে স্পিন্ডল যন্ত্র ছিল, কিন্তু এই ধাপে স্পিন্ডল যন্ত্রগুলো লুপ্তপ্রায় হয়ে যাবে, সম্পূর্ণ বিলুপ্ত হবে না, লুপ্তপ্রায় হবে। তো আমরা এখানে 5 নম্বর পয়েন্টটা লিখে নিই যে অ্যানাফেজ ধাপে স্পিন্ডল যন্ত্র প্রায় লুপ্ত হয়ে থাকবে, স্পিন্ডল যন্ত্র লুপ্তপ্রায় হয়ে থাকবে। এবং আমরা লাস্টে বৈশিষ্ট্য আমরা কি বলতে পারি, এই যে অপত্য ক্রোমোজোমগুলো, এই অপত্য ক্রোমোজোমগুলো চারটি ইংরেজি বর্ণমালার আকার ধারণ করবে। এই চারটি ইংরেজি বর্ণমালা হচ্ছে ভি, এল, জে, আই। আবার ভালো শুনে নাও, ভি, এল, জে, আই, এই চারটি বর্ণমালা আকার ধারণ করবে। যেমন তোমরা দেখতে পাচ্ছ এই অপত্য ক্রোমোজোমটা মানে ভি ভি হয়ে থাকে, অসংখ্য ক্রোমোজোম থাকবে যেগুলো ভি, এল, জে, আই এই চারটি আকৃতি হয়ে থাকবে। সো আমরা লিখে নিই, সো এই অপত্য ক্রোমোজোমগুলো ভি, এল, জে, আই আকৃতি হয়ে থাকবে। চলো আমরা আবার রিভিউ করে নিই। অ্যানাফেজ ধাপে অপত্য ক্রোমোজোম সৃষ্টি হবে, অপত্য ক্রোমোজোমগুলো মেরু অঞ্চলের দিকে অগ্রসর হতে শুরু করবে, তারপর সেন্ট্রোমিয়ার অগ্রগামী হয়ে থাকবে এবং বাহুগুলো অনুগামী হয়ে থাকবে, আর স্পিন্ডল যন্ত্র লুপ্তপ্রায় হয়ে যাবে। আর মানে যে মানে অপত্য ক্রোমোজোমগুলো সেগুলো ভি, এল, জে, আই এই চারটি ইংরেজি বর্ণমালা আকার ধারণ করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা আমাদের সবচাইতে শেষের পর্যায়ে শেষের ধাপ টেলোফেজে চলে যাই। তো এখানে আমরা টেলোফেজ ধাপে দেখতে পাচ্ছি যে এখানে ক্রোমোজোমগুলো যে অপত্য ক্রোমোজোমগুলো ছিল কিংবা যে ক্রোমোজোমগুলো ছিল সেগুলো এখন মেরু অঞ্চলের দিকে মানে পুরাই মেরু অঞ্চলের দিকে চলে যাচ্ছে। আগে মেরু অঞ্চলের দিকে অগ্রসর হতে শুরু করেছিল, কিন্তু এবার পুরোপুরি মেরু অঞ্চলের দিকে চলে গিয়েছে। দেখতে পাচ্ছ এই যে ক্রোমোজোমগুলো, এগুলো দুই পাশে নিউক্লিয়ার মেমব্রেনের নিউক্লিয়াসে যে ক্রোমোজোম আছে সেগুলো মেরু অঞ্চলের দিকে চলে গেছে। সবার 1 নম্বর পয়েন্টে লিখতে পারি যে মানে ক্রোমোজোমগুলো মেরু অঞ্চলে অবস্থান করে। তো এখানে লিখে নিলাম যে ক্রোমোজোমের মেরু অঞ্চলে অবস্থান হবে। পরে আমরা 2 নম্বরে কি বলতে পারি, 2 নম্বরে আমরা বলতে পারি যে অ্যানাফেজ ধাপে আমরা যে দেখলাম যে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস সরাসরি মানে পুরো বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু এখানে এই টেলোফেজ ধাপে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের পূর্ণ আবির্ভাব ঘটবে। তো এটা আমরা লিখে নিই, এখানে আমরা লিখে নিয়েছি যে নিউক্লিয়াস ও নিউক্লিয়ার মেমব্রেন এর পুনরায় আবির্ভাব। এবার আমরা 3 নম্বর বৈশিষ্ট্যে কি বলতে পারি, যে বৈশিষ্ট্যে আমরা বলতে পারি যে এই যে মানে নিউক্লিয়াস এই কোষে মানে এই ধাপে কোষে দুইটি নিউক্লিয়াস দেখা যাবে। এই তো উত্তর মেরুতে একটি নিউক্লিয়াস এবং দক্ষিণ মেরুতে একটি নিউক্লিয়াস। সেটা লিখে নিই যে মানে টেলোফেজ ধাপে কোষে দুটি নিউক্লিয়াস দেখা যাবে। এখানে 3 নম্বর লিখে নিলাম যে দুইটি নিউক্লিয়াসের সৃষ্টি হবে। এবার সর্বশেষ কথাতে কি বলতে পারি, আমরা যে আগেরবার দেখছিলাম যে মানে স্পিন্ডল যন্ত্র লুপ্ত প্রায় হয়েছিল, কিন্তু এই ধাপে পুরো বিলুপ্ত হয়ে থাকবে। এই ধাপে প্রথম দিকে হয়তো একটু মানে লুপ্ত প্রায় স্পিন্ডল যন্ত্র দেখা দিবে, কিন্তু শেষের দিকে এই মানে স্পিন্ডল যন্ত্রটি পুরোপুরিভাবে বিলুপ্ত হয়ে যাবে। তাই আমরা এই বিষয়টি লিখে নিই। তো আমি এখানে 5 নম্বর পয়েন্টে লিখে দিয়েছি স্পিন্ডল যন্ত্রের সম্পূর্ণ বিলুপ্তি ঘটবে। তো চলো আমরা আবার রিভিউ করে নিই। তো টেলোফেজ ধাপে প্রথমত ক্রোমোজোমের মেরু অঞ্চলে অবস্থান হবে, তারপরে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেন পুনরাবির্ভাব ঘটবে, তারপরে দুটি নিউক্লিয়াস সৃষ্টি হবে এবং স্পিন্ডল যন্ত্রের বিলুপ্তি ঘটবে।
তো তোমরা এখানে যেহেতু দেখতে পাচ্ছ এই টেলোফেজ ধাপে দুইটি নিউক্লিয়াস সৃষ্টি হয়েছে। তো যেহেতু এখানে দুইটি নিউক্লিয়াস সৃষ্টি হয়েছে, তারপরে এই টেলোফেজ যখন সম্পূর্ণ হয়ে গেল, তারপরে আবার প্রোফেজ ধাপ শুরু হবে, আবার প্রোমেটাফেজ, আবার আবার মেটাফেজ, তারপরে অ্যানাফেজ, টেলোফেজ, এভাবে এটা মানে চলতেই থাকবে। এভাবে তারপরে যখন এভাবে করে কোষ বিভাজনের বিষয়টি চলতেই থাকবে। তো আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো, পাশে থাকতে তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আর কোনোভাবে যদি কোনো অসুবিধা থাকে তো অবশ্যই তোমরা কমেন্টে সেটি বলবে। তো আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না, এবং এবং মানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আল্লাহ হাফেজ।